বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে অবিশ্বাস্যভাবে 9 উইকেটের বিশাল এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এটি শুধু একটি টেস্ট ম্যাচ জয় নয়, এটি ক্রিকেট বিশ্বকে একটি কড়া বার্তা যে বাংলাদেশ এখন বদলে যাচ্ছে। বাংলাদেশ এখন জিততে জানে, যে কোনো কন্ডিশনে যে কোনো দলের বিরুদ্ধে। বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জয় শুধু একটি জয় না, এটা একটি রূপকথার গল্পের মতো, যেখানে এশিয়ার অন্যান্য পরাশক্তি দল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অসহায় আত্মসমর্পণ করে, সেখানে বাংলাদেশের মতো একটি দল দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে, তাও একটি ইনজুরি প্রবণ দল নিয়ে, নাহিদ রানা ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন, লিটন দাসের ইনজুরি ছিল, শরীফুল ইসলাম ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলতে পারেনি, ইবাদত হোসাইন মাত্র ইনজুরি থেকে ফিরে এসেছে, এমন একটা দল নিয়ে যেই দলটা কিনা আগের টেস্টে জিম্বাবুয়ের সাথে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে, এবং যেই দলটা কিনা অস্ট্রেলিয়া একাদশের সাথে প্রস্তুতি ম্যাচে মাত্র 57 রানে অল আউট হয়ে গেছিল দ্বিতীয় ইনিংসে, সেই দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এভাবে ডমিনেট করে টেস্ট ম্যাচ জিতবে, এটা রীতিমতো অবিশ্বাস্য একটা রূপকথার গল্পের মতো। আপনি আমি যদি এটা স্বপ্নেও দেখতাম, সেটি হয়তো বা বিশ্বাস করার মতো ছিল না। বাংলাদেশ শুধু এই টেস্ট ম্যাচটা জিতিনি, অস্ট্রেলিয়াকে একবারে ধরাশয়ী করে দিয়েছে। যদি এমন হতো যে বাংলাদেশের পার্টিকুলারলি কোনো একটা বলারের বিধ্বংসী স্পেলে একটা রুদ্ধশ্বাস একটা ম্যাচ বাংলাদেশ সেটা জিতে নিয়েছে, কিংবা বাংলাদেশের কোনো একজন পার্টিকুলার ব্যাটসম্যানের একদম একক নৈপুণ্যে দীর্ঘ একটা বড় ইনিংসের কল্যাণে অস্ট্রেলিয়ার জেতা ম্যাচটি বাংলাদেশ ছিনিয়ে এনেছে বা শেষ মুহূর্তে ম্যাচটা জিতে গেছে, ব্যাপারটা কিন্তু এমনটা হয়নি যে 4 দিনের 4.5 দিনের মতো খেলা হয়েছে, 11টা সেশন। এই 11টা সেশনের প্রতিটা সেশনেই বাংলাদেশ জিতেছে। টেস্ট ক্রিকেট সেশন বাই সেশন খেলা, 5 দিনের একটা খেলা, দীর্ঘ একটা খেলা। এই টেস্ট ম্যাচে যেটা হয় যে এই সেশনে এই টিমটা এগিয়ে থাকে, ওই সেশনে অন্য টিমটা এগিয়ে থাকে, কিন্তু বাংলাদেশ প্রতিটা সেশনেই অস্ট্রেলিয়াকে ডমিনেট করে ক্রিকেট খেলেছে, প্রতিটা সেশনেই তারা এগিয়ে ছিল, ব্যাটিং বোলিং ফিল্ডিং প্রতিটা বিভাগেই তারা দৃঢ় নৈপুণ্য দেখেছে। যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট জয় পেতে লেগেছিল 12 ম্যাচ, পাকিস্তানের লেগেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে 7 ম্যাচ, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মাটিতে এখনো পর্যন্ত 15টি টেস্ট ম্যাচ খেলে একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি, সেখানে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। এর আগে 2003 সালে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে সফর করেছিল, মোটামুটিভাবে অস্ট্রেলিয়া খুব ভালোভাবেই তাদেরকে পরাজিত করে দিয়েছিল, ওই রকম তারা কোনো প্রতিরোধ করতে পারেনি। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়াতে সফর করার সুযোগ পেয়ে বাংলাদেশ তাদেরকে চমকে দিল, শুধু চমকেই দিল না, অস্ট্রেলিয়ার একদম পূর্ণ শক্তির একটা দলকে বাংলাদেশ পরাজিত করেছে। সিঙ্গেল প্লেয়ার এই একাদশের আপনি বলতে পারবেন না যে এর বাইরে থাকা এই প্লেয়ারের থেকে ওই প্লেয়ারটা এখন ভালো ফর্মে আছে বা বেশি এক্সপিরিয়েন্স, বা তাকে নিলে অস্ট্রেলিয়ার টিমটা আরও বেশি শক্তিশালী হতো। অস্ট্রেলিয়ার একদম বর্তমান সময়ের সেরা 4জন বলারই তাদের স্কোয়াডে ছিল বা একাদশে ছিল: নাথান লায়ন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজিলুড। এই বোলিং লাইন আপের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলেছে সত্যি প্রশংসনীয়। বাংলাদেশ ক্রিকেটের উত্থান বেশ আগেই হয়েছিল। এই বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে ওডিআই সিরিজে, পাকিস্তানে গিয়ে 2024 সালে আমরা 10 উইকেটের বড় একটা টেস্ট জয় পেয়েছিলাম এবং সিরিজ জিতেছিলাম। অস্ট্রেলিয়াকেও কিন্তু আমরা আমাদের ঘরের মাঠে 2017 সালে হারিয়েছিলাম। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে 7টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এবং আমি যেটা বললাম যে প্রথম জয়টি এসেছে ঘরের মাটিতে 2017 সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ, সাকিবুল হাসানের এক অসাধারণ পারফরমেন্সে। বাংলাদেশের ক্রিকেটের উত্থান বেশ আগেই শুরু হয়েছে। আমরা বাংলাদেশের পঞ্চপাণ্ডব নিয়ে কথা বলতে পারি: সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। একে একে আমাদের 4 পাণ্ডবই হারিয়ে গেছে, শুধুমাত্র মুশফিকুর রহিম আছেন যিনি কিনা শুধু এই টেস্ট ফরম্যাটেই খেলছেন। তবে এই পঞ্চ পাণ্ডবের কাছে আমাদের এক্সপেকটেশন ছিল অনেক, তাদের কাছে আমরা একটা আন্তর্জাতিক ট্রফি জিততে চেয়েছিলাম, যে আন্তর্জাতিক ট্রফির আশায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে। এখনো পর্যন্ত বাংলাদেশের এই সিনিয়র টিম কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি। এই পঞ্চপাণ্ডবের নেতৃত্বে বাংলাদেশ 3বার এশিয়া কাপের ফাইনাল খেলেছে, বাংলাদেশ নিধাস ট্রফির ফাইনাল খেলেছে, বাংলাদেশ 2015 ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে, বাংলাদেশ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে। তবে প্রত্যাশিত ফলাফল আমরা অর্জন করতে পারিনি। আমরা নিধাস ট্রফির ফাইনালে খুব ক্লোজে গিয়ে ম্যাচটা হেরেছিলাম।
আমরা এশিয়া কাপে একবারে 2টা ট্রফি ইজিলি জিততে পারতাম। 2012 ফাইনালের কথা যদি আমি বলি, লাস্ট ওভারে বাংলাদেশের দরকার ছিল মাত্র 9 রান। তখন অপরাজিত ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু তিনি স্ট্রাইক দিয়েছিল আব্দুর রাজ্জাককে বাংলাদেশের। এবং মাহমুদুল্লাহ রিয়াদের একটা অলসতমের কারণেই বা তার রেসপন্সিবিলিটি না থাকার কারণেই কিন্তু আমরা ওই ফাইনালটা হেরেছিলাম। 2018 এশিয়া কাপ ফাইনাল, কি অসাধারণ পারফরমেন্স! লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ ওপেনিং নেমে 100+ রানের একটা পার্টনারশিপ, লিটন দাসের 121 রানের একটা মহাকাব্যিক ইনিংস। এরপরও ওই ম্যাচে আমাদের সিনিয়র যে ক্রিকেটার ছিল, বিশেষ করে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ থেকে শুরু করে, তাদের একটা দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে ওই ম্যাচও বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শেষ মুহূর্তে বোলিংয়ে ভালো একটা পারফরমেন্স করো, লাস্ট ওভার পর্যন্ত ম্যাচটা নিয়ে গিয়েছিল, শেষ ওভারে 5 রান দরকার ছিল ইন্ডিয়ার, আমরা কিন্তু সেই ম্যাচটাও হেরে যাই। বাংলাদেশ অনেক ক্লোজ ম্যাচ হেরেছে, নিদাস ট্রফির ফাইনালের কথা আমরা বলতে পারি। এরকম অনেক ইতিহাস আছে যে এই পাণ্ডবরা আমাদেরকে জিতাতে পারেনি বা ট্রফি উপহার দিতে পারেনি। তাদের কাছে আমাদের প্রত্যাশার থেকে তাদের কাছে পাওয়া ছিল খুবই সামান্য। তবে আপনি বিশ্বাস রাখতে পারেন, বর্তমান যে বাংলাদেশ ক্রিকেট টিমটা আছে, যেভাবে গড়ে উঠতেছে, এই টিমটাকে যদি আমরা ভালোভাবে গাইড করতে পারি, ভালোভাবে আমরা রিসার্চ করতে পারি, তাদেরকে যদি ওইভাবে আমরা সমর্থন যোগাতে পারি, তাহলে বাংলাদেশের যে আন্তর্জাতিক যে ট্রফি খরা আছে, এই টিমটা সেই ট্রফি খরা ঘুচাতে সক্ষম হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বাংলাদেশ কিন্তু আন্ডার-19 চ্যাম্পিয়ন, আমাদের অনেক ট্যালেন্ট আছে, তবে আমরা সেই ট্যালেন্টকে মূল্যায়ন করতে জানি না, ট্যালেন্টকে রিসার্চ করতে জানি না, ট্যালেন্টকে গড়ে তুলতে জানি না। তবে সব থেকে আশার আলো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন বর্তমান যে প্রেসিডেন্ট তামিম ইকবাল, তিনি কিন্তু একজন ক্রিকেটার এবং বাংলাদেশের সেই পঞ্চ পাণ্ডবের একজন। তার ব্যক্তিগত বিষয়ে, তার রাজনৈতিক বিষয়গুলো আমি সামনে আনছি না, তবে আমি বিশ্বাস করি তিনি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ক্রিকেট টিমের বেস্ট ফ্যাসিলিটিসটা তিনি হয়তো বা নিশ্চিত করবেন। তিনি জানবেন আমাদের কোথায় ল্যাগিংস আছে, কোথায় উন্নতি করা দরকার, কিভাবে এই দলটাকে সাপোর্ট দিলে এই দলটা আরও সামনে ভালো করতে পারে। তবে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ জিতি পা একবারে আকাশে ফেলা যাবে না, এটা সবেমাত্র শুরু মাত্র। এটা আপনাকে কনফিডেন্স দিবে, এটা আপনাকে ভালো করার, সামনে আরও বেশি ভালো করার অনুপ্রেরণা যোগাবে। তবে এই টেস্ট ম্যাচ জিতি যদি আপনি মনে করেন যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি বা অনেক বেশি কিছু অর্জন করে ফেলেছি, তাহলে হয়তো বা আমাদের ভুল হবে। সামনে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের আরও একটা টেস্ট ম্যাচ আছে, এবং এটা যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হচ্ছে এবং বাংলাদেশের একটা ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে বাংলাদেশের বুঝে শুনে এখন আমাদেরকে এগোতে হবে। অস্ট্রেলিয়া যেহেতু প্রথম ম্যাচটা হেরে গেছে, তারা দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে মরণ কামড় দিতে চাইবে। তবে বাংলাদেশের একটা সুযোগ নেওয়ার সুবিধা কিন্তু আছে, যেহেতু অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচটা হেরেছে, তারা মাস্ট বি যে কোনো মূল্যেই সেকেন্ড টেস্ট ম্যাচটা জিততে চাইবে এবং তারা কিন্তু প্রেশার নিয়ে খেলবে। বাংলাদেশ টিম যদি সেই প্রেশারটা কাজে লাগাতে পারে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটা ভালো ফাইট দিতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু বাংলাদেশ পাবে। বাংলাদেশের অনেকগুলো পজিটিভ সাইন আছে এই টেস্ট ম্যাচে। হাসান মাহমুদের প্রথম ইনিংসে 55 রানে 6 উইকেট, একটা বিশাল অ্যাচিভমেন্ট। তানজিদ হাসান তামিম টেস্ট ক্রিকেটে রিসেন্টলি তার অভিষেক হয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সেঞ্চুরি করেছেন। নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা তার সব হেটার্সদের তার ফ্যানে পরিণত করেছেন, যাকে নিয়ে এত ট্রোল হয়েছিল, আসলে ট্রোল হওয়ারই কথা ছিল, কারণ অভিষেকের পর থেকে নাজমুল হোসেন শান্ত বারবার শুধু আমাদেরকে হতাশই করেছেন। তবে তার প্রতি যে টিম ম্যানেজমেন্ট যে আস্থা রেখেছে, যে ভরসা রেখেছে, এখন সেই আস্থার এবং ভরসার প্রতিদান তিনি দিতে চলেছেন। এবং বর্তমানে বাংলাদেশ টিমের ব্যাটিং কাণ্ডারি, ব্যাটিং মেরুদণ্ড, ব্যাটিং প্রাণ এই নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটের দিকে চেয়ে থাকে বাংলাদেশ এবং তিনি সেই আস্থার প্রতিদিন এখন দিয়েই চলছেন এবং অস্ট্রেলিয়া গিয়েও তিনি সেটা প্রুভ করেছেন। তিনি 85 রানের একটা মহাকাব্যিক ইনিংস খেলেছেন, মিডল অর্ডারে বেশ কয়েকটি ভালো পার্টনারশিপ গড়েছেন। তো বাংলাদেশ টিমটা যদি এভাবে তাদের পারফরমেন্স অনুযায়ী খেলতে পারে, তাহলে দ্বিতীয় টেস্টেও হয়তো বা পজিটিভ রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসতে পারে। তবে সেটি অত্যন্ত কঠিন কাজ, কারণ অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটা পরাজিত হয়েছে, এখন তারা চাইবেই বাংলাদেশকে যেভাবে হোক দ্বিতীয় ম্যাচটি পরাজিত করার জন্য। তবে আমার ব্যক্তিগতভাবে আফসোস হচ্ছে যে এই সিরিজে অস্ট্রেলিয়ার সাথে যদি আমাদের নাহিদ রানা থাকতো, নাহিদ রানার যদি সেই 150 কিলোমিটার পার আওয়ারের বলগুলো তিনি ছুটতে পারতেন, অস্ট্রেলিয়া এই ব্যাটিং লাইন আপকে বাংলাদেশ আরও বেশি মাত্রা বিরক্ত করতে পারতো। তবে বাংলাদেশ কিন্তু এই একাদশে একটা ল্যাগিংসের জায়গা ছিল, সেটা কিন্তু আমাদের ফোর্থ সিমার বা ফোর্থ পেসার ছিল না। এবং অস্ট্রেলিয়া যেহেতু প্রথম ম্যাচটা হেরেছে, তারা কিন্তু দ্বিতীয় ম্যাচে স্বাভাবিকভাবেই একটা বাউন্সি উইকেট দিতে চাইবে, বা যেখানে অনেক বেশি পেসাররা সহায়তা পেয়ে থাকবে বলে
আমি মনে করি। তো সেক্ষেত্রে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা হয়তো বা এগুলো মাথায় রেখে টিম প্ল্যানিং সাজাবেন। হয়তো বা দ্বিতীয় টেস্টে বাংলাদেশ 4 জন পেসার নিয়েও খেলতে পারেন। সেটা আমরা পরবর্তীতে দেখব। তবে এই মুহূর্তে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং বাংলাদেশ যে বিশ্ব ক্রিকেটের সমীহ আদায় করার মতো একটা দলে পরিণত হতে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশের সবথেকে প্রধান যে সমস্যাটা হলো সেটা হলো ধারাবাহিকতার অভাব। বাংলাদেশ দেখবেন যে একটা সিরিজে খুব অনেক বেশি ভালো খেলে, কিন্তু পরের সিরিজে বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যায় না। এই বাংলাদেশ দ্বিতীয় টেস্টে যদি একদম লজ্জাজনক একটা স্কোর করে আপনার আমার হয়তো বা অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বাংলাদেশ টিমের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন, সেটা হচ্ছে ধারাবাহিকতা, অর্থাৎ ধারাবাহিকভাবে একটা ভালো পারফরমেন্স করা। আপনি যখন ধারাবাহিকভাবে একটা ভালো পারফরমেন্স করবেন তখন বিশ্ব ক্রিকেটে আপনাকে নিয়ে সমীহ করবে সবাই। তখন এই অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ইংল্যান্ড এদের মতো বড় বড় টিমগুলো আপনাকে খেলার জন্য আমন্ত্রণ জানাবে। আপনি এদের সাথে আরও বেশি বেশি খেলতে পারবেন এবং বড় টিমের সাথে যত বেশি আপনি খেলবেন তত বেশি চ্যালেঞ্জ আপনার সামনে আসবে, তত বেশি এক্সপিরিয়েন্স আপনার হবে, তত বেশি আপনি ভালো খেলতে শুরু করবেন। দর্শক, বাংলাদেশের এই টেস্ট ম্যাচ জয় নিয়ে আপনার মতামত কি? চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলো বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে একে স্পোর্টস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।